নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োগমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আজকে আমি এমন কিছু তত্ত্ব নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি, বা আজকের যে বিষয়টা সেটা হয়তো আপনাদের মনে বিভিন্ন রকমের যে কোশ্চেন জাগে বা বিভিন্ন রকমের যে প্রশ্ন জাগে হোমিওপ্যাথিক নিয়ে, সেই বিষয়টা নিয়ে আমি আজকে আপনার সামনে তুলে ধরেছি। তাই আমি আশা করব যে আজকের ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোটা দেখুন। তার কারণটা হলো, যদি না দেখেন তাহলে আপনার মনে কোশ্চেন জাগবে এবং আমাকে বারবার আপনার কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। হয়তো আমি কখনো স্কিপ করে যাব, বা হয়তো আমি আপনাকে বলবো যে আমরা এই বিষয়ে আলোচনা করেছি, আপনি হয়তো প্রিভিয়াস ভিডিও দেখে নিন। তাই আপনার উচিত যে আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখা বা পুরোটা শোনা। যদি আপনার বিরক্তি মনে হয় বা আপনার যদি মনে হয় যে আপনার কোনো কাজে লাগবে না, তাহলে আপনি অবশ্যই এই ভিডিওটাকে এখানে বন্ধ রেখে আপনি কিন্তু চলে যেতে পারেন। তাতে আমার কোনো সমস্যা নেই, বা আমি আপনাকে তাতে কিছু বলতে যাব না। তবে আমি এটুকুই আশা রাখবো যে আপনি দেখুন, অবশ্যই আপনার এই ভিডিওটা কাজে লাগবে। তো আপনাদের মনে অনেকেরই কোশ্চেন জাগে, বা অনেকেই মনে করেন, বা অনেকেই বলেন আমাকে যে ডাক্তারবাবু, মাদার টিংচার খাবো না পোটেন্সি খাবো না বায়োকেমিক খাবো না পেটেন্ট ঔষধ খাবো, কোনটা আমার জন্য বেশি প্রেফারেবল হবে, বা কোনটা আমার জন্য আমার রোগকে কমাতে সব থেকে বেশি হেল্প করবে। প্রথমে যদি আমি মাদার টিংচার নিয়ে বলি, তাহলে বলবো দর্শকবৃন্দ, মাদার টিংচার তৈরির যে প্রসেসটা সেটা আপনাকে জানতে হবে। মাদার টিংচার তৈরি কোথা থেকে হয়? যে কোনো একটা উদ্ভিদ থেকে, বা কোনো একটা প্রাণীজ কোনো জিনিস থেকে, বা হয়তো কোনো একটা মেটাল থেকে, সেখান থেকে মাদার টিংচার কিন্তু তৈরি হয়। ডাইরেক্টলি ওই মাদার টিংচারটা ওই ড্রাগ সাবস্টেন্স থেকে তৈরি হচ্ছে। তাই মাদার টিংচারের মধ্যে কিছু ক্ষতিকারক পদার্থও কিন্তু রয়ে যায়। এবার মাদার টিংচারটা তাহলে আমরা কেন ইউজ করি? না, মাদার টিংচারটা ইউজ করি যে একটা পেশেন্টের যদি তার মধ্যে কোনো ফিজিওলজিক্যাল কোনো চেঞ্জেস যদি আমাদেরকে করতে হয়, বা ফিজিওলজিক্যাল যদি কোনো ডোজ আমরা সিলেক্ট করি, তখন কিন্তু আমরা মাদার টিংচারই সিলেক্ট করি। অনেক সময় পোটেন্সির সাথে আমাদেরকে মাদার টিংচার দিতে হয়, অনেক সময় মাদার টিংচার আমাদেরকে এমনি দিতে হয়। তার কারণটা হলো, মাদার টিংচার কি করে যে আপনার রোগটাকে শুধুমাত্র প্যালিয়েট করতে পারবে, বা শুধুমাত্র কিছু দিনের জন্য আটকে রাখতে পারবে, যাতে আপনি সুস্থ থাকেন, যাতে আপনি আপনার দৈনন্দিন জীবনের যে কাজ সেটা আপনি করতে পারেন। এছাড়াও মাদার টিংচার আমরা এক্সটার্নাল অ্যাপ্লিকেশন রূপেও ইউজ করি। যেমন ধরুন, যদি মুখের মধ্যে কোনো ঘা হয়, হয়তো আমরা ক্যালেন্ডুলা দিয়ে ওয়াশ করি, বা গায়ে হাতে যদি কোথাও কেটে যায় তাহলে আমরা ক্যালেন্ডুলা লাগাই, কোথাও যদি চোট লাগে আমরা আর্নিকা মাদার লাগাই। এভাবে কিন্তু আমরা মাদার টিংচার ইউজ করি বা মাদার টিংচার ব্যবহার করি। তা বুঝতে পারছেন যে মাদার টিংচার সেবনে আপনার রোগ যে সম্পূর্ণরূপে সেরে যাবে বা গোড়া থেকে সেরে যাবে, সেটা কিন্তু কখনোই হয় না। এইবার যদি আপনি কোনো পোটেন্সি খান কোনো ঔষধের, তাহলে পোটেন্সি কি করবে? আপনার পুরো রোগ লক্ষণটাকে কমাবে এবং আপনার রোগটাকে গোড়া থেকে সারাবে। তখনই সারাবে যখন আপনার পোটেন্সিটা আপনার জন্য ঠিকঠাকভাবে সিলেকশন হবে। তো বুঝতে পারছেন যে পোটেন্সিটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর পেটেন্ট ঔষধ কি করবে? পেটেন্ট ঔষধ কিন্তু আপনার যে সমস্যা আছে, আপনার যে রোগ লক্ষণ আছে, সেটাকে চাপা দিয়ে দেবে, বা কিছুদিনের জন্য দমিয়ে রাখবে। সেই কিছুদিনটা 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে। তারপরে যে আপনার রোগ লক্ষণটা প্রকাশ পাবে, সেটা কিন্তু সিভিয়ার আকারে প্রকাশ পেতে পারে, বা হয়তো আবার আগের মতো ফেরত আসতে পারে। আর যদি আপনি ট্রাইসুরেশন ট্যাবলেট খান, বা হয়তো কোনো ঔষধের ট্যাবলেট ফর্ম খাচ্ছেন, তাহলে কি হবে? যে আপনার ক্ষেত্রে স্লোলি কাজ হবে, কিন্তু সেটাও অনেক সময় গোড়া থেকে সারে না, বা সেটাও অনেক সময় আমরা প্যালিয়েশনে কাজ করাই, বা প্যালিয়েশনের জন্য আমরা কিন্তু পেশেন্টকে দিয়ে থাকি। এরপরে আপনাদের অনেকেরই মনে কোশ্চেন জাগতে পারে যে ডাক্তারবাবু, তাহলে মাদার টিংচার এবং পোটেন্সি আমরা কি একসাথে খেতে পারি? হ্যাঁ, আমরাও কিন্তু যখন পেশেন্টকে দিই, তখন কিন্তু অনেক সময় পোটেন্সি এবং মাদার টিংচার, বা পোটেন্সি এবং ট্রাইচুরেশন ট্যাবলেট কিন্তু একসাথে দিতে হয়। তার কারণটা হলো, পোটেন্সি একটু স্লো কাজ করে। পোটেন্সি যদি ঠিকঠাক করে আপনার সিলেকশন হয়, তাহলে কিন্তু খুব ফাস্ট কাজ করতে পারে, বা খুব স্লো কাজ করতে পারে। তখন কি হয়? পেশেন্টের বা রোগীর যে রোগ লক্ষণ, সেটা কিন্তু পেশেন্ট বা রোগী সহ্য করতে পারেন না, বা তার দৈনন্দিন কাজকর্মে হ্যাম্পার হয়, তার দৈনন্দিন কাজকর্মে বাধা সৃষ্টি হয়। তখন আমরা কি করি? মাদার টিংচার বা ট্রাইসোলুশন ট্যাবলেটের হেল্প নিই, যাতে কিনা পেশেন্টের একটু কষ্ট লাঘব হয় এবং পোটেন্সিটা ঠিক মতো করে কাজ করতে পারে। তো আশা করব আপনাদের কাছে এই বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়েছে, এবং আপনারা বুঝতে পেরেছেন যে পোটেন্সি এবং মাদার টিংচারটা আমরা কিভাবে ব্যবহার করি বা কিভাবে ইউজ করি। এরপরে আপনাদের অনেকেরই মনে কোশ্চেন জাগে যে ডাক্তারবাবু, আমি এরকম আলফা আলফা সিরাপ খাচ্ছিলাম, বা জিংসেন সিরাপ খাচ্ছিলাম, বা হয়তো আমি জনেসিয়া অশোকা সিরাপ খাচ্ছিলাম, এটার সাথে জনেসিয়া মাদার খেতে পারবো কিনা, বা একই রকম কিনা। দেখুন, মাদারের একটা আলাদা রকম গুণাবলী আছে, সিরাপ বা আদার্স পেটেন্ট ঔষধের একটা আলাদা রকম গুণাবলী আছে। আপনাকে কিন্তু বুঝতে হবে, মাদার ডাইরেক্টলি আপনার ড্রাগ সাবস্টেন্স থেকে তৈরি হয়, বা ড্রাগ থেকে তৈরি হয়। সিরাপ বা পেটেন্ট ঔষধ, সেটা কিন্তু তার মধ্যে অনেক রকম ঔষধ মিক্স থাকতে পারে, বা তার মধ্যে আদার্স কেমিক্যালও কিন্তু মিক্স থাকতে পারে। তাই মাদারের বিকল্পে যদি আপনি ভাবেন যে আমি পেটেন্ট ঔষধ খাবো, সেটা কিন্তু কখনো হতে পারে না। বা পেটেন্ট ঔষধের বিকল্পে আপনি যদি মাদার খান, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে কখনো হবে না, বা ঠিকঠাক করে কাজ করবে না। আপনার ক্ষেত্রে আপনার যে ঔষধটা কাজ করছে, আপনি সেই ঔষধটা আপনি আপনার মতো করে সেবন করতে পারেন।
এইবার আপনাদের অনেকেরই মনে কোশ্চেন জাগে যে ডাক্তারবাবু, আমি একটা ঔষধ আপনার ভিডিও দেখলাম, আমার মধ্যে সমস্ত রকম লক্ষণ ম্যাচ করেছে, আমি কি এই ঔষধটা খেতে পারি? যখন আমি ভিডিও করি তখন আমি বারবার করে আপনাদেরকে বলি যে আপনারা যে কোনো ঔষধ সেবন করার পূর্বে অবশ্যই আপনারা কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে একবার পরামর্শ নেবেন। এর কারণটা, অনেকেই আমাকে বলেন যে আপনার ভিডিও যদি দেখে আমাকে যদি অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতেই হয় তাহলে আপনার ভিডিওটা আমি দেখবো কেন? তো এদের জন্য বা এইসব কোশ্চেনের জন্য আমি একটাই কথা বলবো যে দেখুন, আমরা যখন কোনো একটা ভিডিও করি তখন আমরা চেষ্টা করি যে ভিডিওর মধ্যে একটা ঔষধের ম্যাক্সিমাম যত লক্ষণ আমরা পেশেন্টের মধ্যে দেখতে পেয়েছি সেই লক্ষণগুলো আমরা কিন্তু তুলে ধরি বা আমরা আপনাদেরকে জানাই বা আপনারা আমাদের কাছ থেকে জানতে পারেন। এবার ধরুন কোনো একটা লক্ষণ হয়তো আপনার মধ্যে আছে, যার জন্য পুরো ড্রাগটাই চেঞ্জ হয়ে গেল বা পুরো লক্ষণটাই চেঞ্জ হয়ে গেল, হতেই পারে। এইবার আমি হয়তো কোনো পেশেন্টকে হয়তো দেখছি, এখানটায় যখন ড্রাগ সিলেকশন করা হয় কোনো রোগের ক্ষেত্রে বা কোনো পেশেন্টের ক্ষেত্রে, তখন আমরা কেস টেকিং করি। কেস টেকিং নিয়েও আপনাদের মনে অনেক কোশ্চেন আছে। কেস টেকিং নিয়ে আমরা অলরেডি ভিডিও করেছি, আপনি চাইলে আমাদের চ্যানেলে কেস টেকিং রিলেটেড ভিডিও দেখে আসতে পারেন। কেস টেকিং নিয়ে আমি যদি ছোট করে বলি, তখন আমি বলবো দর্শকবৃন্দ যে একটা পেশেন্টের কেস টেকিং করতে গিয়ে আমরা দুটো টাইপের লক্ষণ কিন্তু সব থেকে বেশি অবজার্ভ করি। প্রথমটা হলো সাবজেক্টিভ লক্ষণ, দ্বিতীয়টা হলো অবজেক্টিভ লক্ষণ। সাবজেক্টিভ লক্ষণটা কি না, একটা পেশেন্ট এলো, সে কেমন কথা বলছে, কিরকম বসছে, কিরকম জামা কাপড় পরে এসছে, কিরকম সাজসজ্জা নিয়ে এসছে, পেশেন্টের অনুভূতি কিরকম, কিরকম তাকাচ্ছে, তার শরীরের ফিগার কিরকম, সমস্ত নিয়ে তৈরি হয় সাবজেক্টিভ সিমটম। তার কারণটা হলো পেশেন্ট আমার কাছে একটা সাবজেক্ট, সে এলো, আমি তাকে চোখে দেখতে পাচ্ছি। আর অবজেক্টিভ সিমটম হলো যে পেশেন্ট হয়তো 100টা লক্ষণ বললো, আমি তার মধ্যে থেকে 10টা নিলাম বা 20টা নিলাম বা 30টাকে প্রেফারেবল করলাম, যে এটার বিশেষে আমি কিন্তু ঔষধ সিলেকশন করব বা এটা আমাকে হেল্প করবে ঔষধ সিলেকশন করতে। তাহলে বুঝতে পারছেন যে কেস টেকিং এ আমরা কিন্তু সাবজেক্টিভ এবং অবজেক্টিভ দুটোকেই কিন্তু সমানভাবে গুরুত্ব দিই এবং গুরুত্ব দিয়েই আমরা কিন্তু কেস টেকিং করি এবং তারপরে কিন্তু আমরা ড্রাগ সিলেকশন করি। তো একটা ড্রাগ সিলেকশন করতে আমাদের কিন্তু অনেকটা টাইম নিতে হয়। তার কারণটা হলো অনেক সময় কি হয়, দুটো তিনটে ড্রাগ একসাথে মিক্স চলে আসে বা একসাথে চলে আসে, তখন আমরা সেটাকে আলাদা করি। যে ড্রাগের সব থেকে বেশি সিমটম আসছে বা সব থেকে বেশি লক্ষণ আসছে, শুধুমাত্র আমরা সেই ড্রাগটাই সিলেকশন করি। আপনার মনে যদি এরকম কোশ্চেন জাগে যে ডাক্তারবাবু, যে ঔষধের ভিডিও করেছেন বা যে ঔষধটা নিয়ে বলেছেন আমার মধ্যে সেই ঔষধের লক্ষণগুলো সবগুলো আছে, আমি কি এই ঔষধটা খেতে পারি? আমার অ্যান্সার হয় না। তার কারণটা হলো আপনার মনে হতেই পারে যে আপনার মধ্যে সমস্ত লক্ষণ রয়েছে, কিন্তু আপনি নিজেই নিজের কেস টেকিং কখনো করতে পারেন না। তার কারণটা হলো আপনি আপনার নিজের মধ্যে যে কেস টেকিং এর যে দুটো টাইপ সেটা আপনি খুঁজছেন, কিন্তু হতে পারে যে যে লক্ষণগুলো আপনার জন্য হয়তো লাগতো না ড্রাগ সিলেকশন করতে, আপনি সেটাকেও ধরে ফেলেছেন। তো আপনার উচিত যে অবশ্যই আপনি কাউকে দিয়ে ভেরিফাই করান। ভেরিফাই করালে আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার জায়গায় ঠিক কিনা। যদি ঠিক হন, অবশ্যই আপনি ঔষধের পোটেন্সি খেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। যদি আপনার ক্ষেত্রে ঔষধ সিলেকশন ঠিক হয়, তাহলে ঔষধ আপনার জন্য কাজ করবে, হয়তো আপনার সমস্যা কমে যাবে বা হয়তো আপনার সমস্যা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। তখনই আপনি বুঝতে পারবেন যে ঔষধ কাজ করেছে। যদি ঔষধ কোনো কাজই না করে, তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার জন্য কিন্তু ঠিকঠাক করে লক্ষণ নেওয়া হয়নি বা আপনার জন্য ঠিকঠাক করে ড্রাগ সিলেকশন করা হয়নি। মানে এখানে বেড়ে যাওয়ার ব্যাপারটা হলো যে আপনার রোগ লক্ষণ প্লাস ঔষধের কিছু লক্ষণ দুটো মিক্সড আপ হয়ে আপনার কিন্তু রোগ লক্ষণটা বেড়ে যাবে। তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হতে পারে যখন আপনি নিজেই নিজে মেডিকেশন করবেন। এইবার আপনাদের অনেকেরই মনে কোশ্চেন আছে যে ডাক্তারবাবু, আমার এই সমস্যাটা হচ্ছে, আমি কি 200 পোটেন্সি খেয়ে নেবো, আমি কি 1M পোটেন্সি খেয়ে নেবো, আমি কি 10M পোটেন্সি খেয়ে নেবো? আমার বক্তব্য হলো, যদি আপনার মধ্যে ড্রাগ সিলেকশন ঠিকঠাক থাকে, আপনি যদি ড্রাগ সিলেকশন ঠিকঠাক করে থাকেন, ঠিকঠাক করে লক্ষণ নিয়ে থাকেন, তাহলে আপনার ক্ষেত্রে 6 পোটেন্সিও কাজ করবে, 30 পোটেন্সিও কাজ করবে, 200 পোটেন্সিও কাজ করবে। আপনাকে 1M এ যেতে হবে না, আপনাকে 10M এ যেতে হবে না। কারণ ড্রাগ সিলেকশন ঠিক হলে ড্রাগের লোয়ার পোটেন্সিও আপনার মধ্যে খুব ভালো রকম রেজাল্ট দেবে। এই কথাটা মাথায় রাখুন। অবশ্যই আপনি হোমিওপ্যাথি শিখতে পারবেন, হোমিওপ্যাথি প্র্যাকটিশনার হতে পারবেন বা হোমিওপ্যাথিটাকে বুঝতে পারবেন। যদি না আপনি এই কথাটা মাথায় রাখতে পারেন বা যদি আমার কথাটা আপনার হেও মনে হয়, তাহলে আপনি নিজেই কেস টেকিং করে দেখুন, নিজেই কোনো একটা পেশেন্টকে ঔষধ দিয়ে দেখুন। আপনি নিজেই যখন এর ফল পাবেন, তখন আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আমি কেন এই কথাটা আপনাকে আজকে বা আপনাদেরকে আজকে এই কথাটা বললাম। এইবার আপনাদের অনেকের মনে কোশ্চেন জাগে যে ডাক্তারবাবু, একটা ঔষধ চলছিল, আমি ভালো ছিলাম, কিন্তু হঠাৎ করে অন্য একটা ঔষধের সিমটম চলে এলো, আমি ঔষধ চেঞ্জ করলাম, এটা কি ঠিক? তো এই প্রশ্নের উত্তরে আমি একটাই কথা বলবো। ধরুন আপনার মধ্যে নাকশমিকার কিছু লক্ষণ ছিল, আপনি নাকশমিকা 30 খাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে আপনার মধ্যে সালফারের কিছু সিমটম চলে এলো, আপনি চেঞ্জ করে সালফার 30-তে চলে গেলেন। এর মধ্যে কি প্রবলেম হতে পারে আপনার?
হতে পারে হয়তো সালফার খাওয়ার জন্য নাক্সমিকার যে কার্যক্ষমতা সেটা হয়তো আপনার পুরোপুরি হারিয়ে যেতে পারে বা পুরোপুরি শেষ হয়ে যেতে পারে। আবার হতে পারে সালফার খাওয়ার জন্য আপনি কিন্তু ভালো হয়ে গেলেন। আবার হতে পারে সালফার খাওয়ার জন্য আপনার যে সমস্যা সেটা কিন্তু আবার বেড়ে গেল। এখানে আপনাকে যদি ঔষধ চেঞ্জ করতেই হয় তাহলে আপনি অ্যাজ এ ইন্টারকারেন্ট রেমেডি হিসাবে আপনি কিন্তু অন্য কোনো ঔষধ সিলেকশন করতে পারেন। কিভাবে? ধরুন আপনি নাক্সমিকা খাচ্ছিলেন, নাক্সমিকা 30 খেলেন, আপনি ভালো ছিলেন। নাক্সমিকা 200 খেলেন, আপনি কিছুটা ভালো ছিলেন। আবার আপনি নাক্সমিকা 200 রিপিট করলেন, কোনো কাজ হলো না। তখন আপনি রিকেস্টেকিং করে সালফার বা থুজা বা আদার্স যে কোনো মেডিসিন আপনার মধ্যে এলো, আপনি একটা ডোজ কি দুটো ডোজ খেলেন। দেখবেন নাক্সমিকা যেটা কাজ করছিল সেটা কিন্তু আরো দ্রুত হারে কাজ করবে এবং আপনি ভালো থাকবেন। তখন আবার আপনি ফেরত চলে গেলেন নাক্সমিকাতে। আপনি এভাবে ট্রিটমেন্ট করতে পারেন বা ট্রিটমেন্ট নিতে পারেন। সবসময় মনে রাখবেন আপনি যে ড্রাগের পেশেন্ট বা যে ঔষধের পেশেন্ট আপনি কিন্তু সেই ঔষধের মধ্যেই থাকুন, এতে আপনি কিন্তু অনেকটা ভালো থাকবেন। আমার কাছে যে পেশেন্ট আছে, আমি ধরুন কাউকে নাক্সমিকা দিলাম, প্রথমে 30 দিলাম, কাজ করলো। 200 দিলাম, অল্প কাজ করলো। 1M দিলাম, একদমই কাজ করলো না। আমি কিন্তু তাকে 1M রিপিট করি আবার। আমি কিন্তু পট করে অন্য কোনো ড্রাগে যায় না। অনেক সময় নাক্সমিকা 10M এ কাজ হয় না, অনেক সময় নাক্সমিকা 50M দিতে হয় আমাকে। তাতে দেখি কাজ হয়েছে, তাতে দেখি পেশেন্ট কিন্তু রেসপন্স দিয়েছে। যদি আপনি সেই জায়গাটাই ভুল করেন বা সেই জায়গাটায় যদি আপনি ঠিকঠাক করে ঔষধ সিলেকশন না করেন, কি হবে? পেশেন্টের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে বা পেশেন্টের বিভিন্ন রকমের সাইড এফেক্ট কিন্তু আসতে পারে। এইবার আপনারা অনেকেই কোশ্চেন করেন আমাকে যে ডাক্তারবাবু, আমি যখন কেস টেকিং করি বা আমি যখন পেশেন্ট দেখি তখন আমি দেখি যে আমার পেশেন্টের মধ্যে 4-5টা ড্রাগের একসাথে সিমটম আসছে, আমি কি করবো? আমার বক্তব্য হলো, যদি আপনার এরকম টাইপের সমস্যা হয় তাহলে আপনি ভেবে নেবেন যে আপনার কেস টেকিং ঠিকঠাক হয়নি। তার কারণটা হলো, আপনি যদি হোমিওপ্যাথি ডিপলি পড়েন বা ডিপলি জানেন তাহলে আপনি অবশ্যই দেখবেন যে একটা ড্রাগের মানসিক সিমটম, একটা ড্রাগের ফিজিক্যাল সিমটম বা একটা ড্রাগের ওভারঅল সিমটম কিন্তু অন্যান্য ড্রাগের সাথে সব সময় যে ম্যাচ করবে তা কিন্তু নয়। কিছু না কিছু ড্রাগের মধ্যে কিন্তু আলাদা থাকেই। যেমন ধরুন আপনি যদি কাউকে নাক্সমিকা দেন, দেখবেন নাক্সমিকার সমস্ত সিমটম প্রায়, মেন্টাল বাদ দিয়ে, পালসেটিলার সমস্ত সিমটম প্রায় একসাথে কিন্তু ম্যাচ করে যায়। বিশেষ করে পেটের সমস্যাগুলো ম্যাচ করে, কিসে কিসে সমস্যা হয় সব ম্যাচ করে যায়। কিন্তু যখন আপনি মেন্টাল দেখতে যাবেন তখন আপনি দেখবেন, বা মেন্টাল সিমটম যখন দেখবেন, দেখবেন দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে। তাই আপনার যদি এরকম মনে হয় যে কোনো ড্রাগ সিলেকশন করতে গিয়ে দেখছি আমি যে 4-5টা ড্রাগ চলে আসছে, তাহলে আমার উচিত অবশ্যই রিকেস টেকিং করা এবং ডিপে কেস টেকিং করা। অনেক সময় পেশেন্ট কিন্তু বলতে চায় না তার লাইফের বিভিন্ন ট্র্যাজেডি, তার লাইফের বিভিন্ন রকম কথা, তার লাইফের লাভ লাইফ, তার লাইফের প্রেম জীবন, এগুলো কিন্তু পেশেন্ট শেয়ার করতে চায় না। আপনাকে কিছু সিমটম বুঝে নিতে হয় এবং চাইলে সেগুলো স্কিপ করে অন্যান্য সিমটমগুলো নিতে হয়, যাতে কিনা আপনার ড্রাগ সিলেকশন করতে সুবিধা হয়। যদি আপনি তাতেও না বুঝতে পারেন, যদি আপনার মনে হয় যে না পেশেন্ট এগুলো শেয়ার করছে না, আমি বুঝতে পারছি না, আপনি পেশেন্টের সাথে খোলামেলাভাবে কথা বলুন, তাকে বোঝান, তাকে বলুন যে যদি না আপনি শেয়ার করেন আমার সাথে, আমার কিন্তু ড্রাগ সিলেকশন করতে সমস্যা হবে। দেখবেন পেশেন্ট আপনার সাথে খোলামেলাভাবে শেয়ার করবে এবং আপনার কিন্তু ড্রাগ সিলেকশন করতে আরো বেশি সুবিধা হবে। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা পেশেন্টের মধ্যে ক্যালক্রিয়া কার্ভ এবং আর্সেনিক দুটো একসাথে সিমটম দেখা যাচ্ছে। আপনি যতই ডিপে ঢুকছেন ততই কিন্তু ক্যালক্রিয়া কার্ভ এবং আর্সেনিক দুটো কিন্তু একসাথে আসছে, প্রায় কাছাকাছি আসছে। আপনি কি করতে পারেন? আপনি সে জায়গাটায় ক্যালক্রিয়া আর্স যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটার কথা ভাবতে পারেন। তো আপনার এক্ষেত্রেও কিন্তু ড্রাগ নলেজ থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণটা হলো, আপনি যদি নাই জানেন যে ক্যালক্রিয়া আর্স নামে একটা ঔষধ আছে, তাহলে কিন্তু আপনি ওই ক্যালক্রিয়া কার্ভ এবং আর্সেনিকের মধ্যে ফেঁসে রয়ে যাবেন। আপনি কিন্তু কোনো ঔষধ দিয়ে সেই পেশেন্টটাকে সারাতে পারবেন না। হয়তো ক্যালক্রিয়া কার্ভ দিলেন, সে কিছুটা ভালো থাকলো, আবার আপনাকে আর্সেনিক দিতে হবে, সে কিছুটা ভালো থাকলো, আবার আপনাকে ঘুরে ক্যালক্রিয়া কার্ভ দিতে হবে। এরকম ভাবে কিন্তু আপনাকে চলতে থাকতে হবে। এরকম অনেক ঔষধ আছে, যেমন ধরুন ক্যালক্রিয়া আয়োড আছে, ক্যালক্রিয়া আর্স আছে, যেমন ধরুন ন্যাট্রাম আর্স আছে, এরকম অনেক ঔষধ আছে। তো আপনাকে ঔষধগুলোও জানতে হবে যে যে ঔষধগুলো দুটো ঔষধের সাথে একসাথে মিক্স করে আমরা পোটেন্সি ঔষধ পেয়েছি, বা সেই ঔষধগুলোর লক্ষণ কিন্তু আমরা দেখতে পাই। তাই আপনাকে মেট্রিয়া পড়তে হবে, জানতে হবে, বিভিন্ন ঔষধের মেন্টাল সিমটম গুলো জানতে হবে, বিভিন্ন ঔষধের ফিজিক্যাল সিমটম জানতে হবে। তবেই আপনি কিন্তু ড্রাগ সিলেকশন করতে পারবেন, তবেই আপনি একটা ড্রাগ এবং আরেকটা ড্রাগ আলাদা করতে পারবেন। যদি না করতে পারেন, আপনি আরো ডিপে ঢুকুন, আপনি আরো জানুন, আরো পড়াশোনা করুন, আপনি অবশ্যই করতে পারবেন। দেখবেন আপনার মধ্যে যদি কনফিডেন্স লেভেল যদি থাকে, আপনি অবশ্যই করতে পারবেন। যদি আপনি ঠিকঠাক করে কনফিডেন্ট না হতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু ড্রাগ সিলেকশন ঠিকঠাক হবে না। আমার কথা যদি জিজ্ঞেস করেন, আমি কিন্তু ড্রাগ সিলেকশন করতে
টাইম নিই, আমার সময় লাগে। আমার যারা নতুন পেশেন্ট আছেন বা যারা হয়তো এই ভিডিওটা দেখছেন তারা বলতে পারবেন, আমার ড্রাগ সিলেকশন করতে মিনিমাম 30 মিনিট, কোনো পেশেন্টের ক্ষেত্রে 40 মিনিট, কারো ক্ষেত্রে 1 ঘন্টাও পর্যন্ত কিন্তু টাইম লাগে। তার কারণটা হলো যতক্ষণ না আমি সিঙ্গেল ড্রাগে আসি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি পেশেন্টকে কোশ্চেন করে যাই বা পেশেন্টকে আমি জিজ্ঞেস করতে থাকি। তার কারণটা হলো আমি যদি সেই পেশেন্টটাকে ঠিকঠাক করে না দেখি বা সেই পেশেন্টটাকে যদি না আমি কেস টেকিং করি, তাহলে কি হবে, আমি নিজে স্যাটিসফাই হবো না এবং পেশেন্টকে আমি কি স্যাটিসফাই করবো। এটা আমার মনে হয় যে যদি আপনি ড্রাগ সিলেকশন ঠিকঠাক করেন তাহলে কিন্তু পেশেন্ট আপনার কথা শুনেই বা আপনার ফার্স্ট ডোজেই কিন্তু অর্ধেকটা সেরে যায় বা 50% সেরে যায় এবং নেক্সট ভিজিটে আপনার আরো বেশি সহজ হয় পেশেন্টটাকে ফলো আপ করা, পেশেন্টটাকে দেখা। তো আশা করবো দর্শকবৃন্দ আজকে আপনার যে কোশ্চেনগুলো ছিল বা আজ পর্যন্ত যা কোশ্চেন আমি আপনাদের পেয়েছি সেই কোশ্চেনগুলো নিয়ে আমি ঠিকঠাকভাবে আলোচনা করতে পারলাম। আশা করব আমি আপনাদের সমস্ত রকম কোশ্চেনের উত্তর আমার মতো করে দিতে পারলাম। যদি ভালো লাগে এই ভিডিওটা বা এই আলোচনাটা তাহলে অবশ্যই এই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। যদি আপনার মনে অন্যান্য কোনো কোশ্চেন থেকে থাকে যা আমি আলোচনা করিনি, তাহলে আপনি অবশ্যই এই ভিডিওর নিচে বা যে কোনো ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি আবার চেষ্টা করব সেই আলোচনাটা নিয়ে আসার। যারা আমার কাছ থেকে পেড কনসালটেশন চান তারা অবশ্যই এই ভিডিওতে দেওয়া ফোন নম্বরে গিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং সেখান থেকে আপনি আপনার ডেট টাইম নিয়ে পেড কনসালটেশন নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগমিয়া চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।